বাংলা গাইড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব দশম শ্রেণীর একটি উল্লেখযোগ্য প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম। এর রচয়িতা হলেন শ্রীপান্থ, যার আসল নাম ছিল নিখিল সরকার। এই প্রবন্ধ থেকে প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি সুন্দর করে আলোচনা করে দেব। তোমরা সবাই বই পেন্সিল নিয়ে বসে পড়ো। যে সমস্ত লাইনগুলো আলোচনা করে দেব সেগুলো তোমরা দাগ দিয়ে রাখবে। পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রচুর প্রবল। আর এখান থেকে যে সমস্ত এমসিকিউ বা এসএকিউ বা বড় কোশ্চেন ইত্যাদি পড়ে সেগুলোকেও আমি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেব। তাহলে বাংলা গাইড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম আমি অনেক নতুন নতুন ভিডিও দেব যেগুলো তোমাদের খুবই উপকারে লাগবে। হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধটাকে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে এর লেখক শ্রীপান্থের সম্পর্কে। তোমরা সকলেই জানো শ্রীপান্থ 1932 সালের মে মাসে, অর্থাৎ 1 মে, বর্তমান বাংলাদেশের ময়মনসিংহতে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন শুরু হয় ময়মনসিংহতে। নিখিল সরকার পরবর্তীকালে বিদ্যালয় শিক্ষা সমাপ্ত করে তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে তিনি স্নাতক হন। তারপর তার কর্মজীবন শুরু হয়। কর্মজীবন শুরু করেন একজন সাংবাদিক হিসেবে। দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিকতার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কিছুদিন পরেই তিনি যুক্ত হন আনন্দবাজার পত্রিকার সম্পাদনার কাজে। তারপর তিনি বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখতে শুরু করেন, বিশেষ করে কলকাতার বাবু সমাজের মানুষদেরকে নিয়ে। এছাড়াও তখনকার সমাজ ব্যবস্থায় বাংলা, বাঙালির সমাজচিত্র, ইতিহাস ইত্যাদি সম্পর্কেও তিনি প্রবন্ধ লিখতে শুরু করেন। তার বিখ্যাত উল্লেখযোগ্য যে সমস্ত প্রবন্ধগুলি ছিল সেগুলি হচ্ছে আজব নগরী, সতীদাহ, ঠগি, শ্রীপান্থের কলকাতা, কেয়াবত মে, মহন্ত এলোকেশির সংবাদ, দেবদাসী, বর্গী, মেটিয়া বুরুজের নবাব, বটতলা, শ্রীপান্থের নানা রকম, হারেম ইত্যাদি এরকম নানান ধরনের তিনি বই রচনা করেছেন। এছাড়াও তার সবথেকে উল্লেখযোগ্য কৃতিত্ব হলো হাল হেডের লেখা এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থটাকে তিনি মুদ্রণ করে প্রকাশ করেছিলেন। এই সমস্ত এছাড়াও তার বিভিন্ন সুদক্ষ নিপুণতার কারণে তার রচনাগুলো আরও অনেক বেশি পরিণতি লাভ করেছে। তার পুরস্কার প্রাপ্ত 1978 সালে আনন্দ পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়াও আরও অন্যান্য পুরস্কারে সম্মানিত করা হয়। বাংলা ভাষার একজন বিশিষ্ট প্রাবন্ধিক ফুসফুসে দুরারোগ্য ক্যান্সারের কারণে 2004 সালের 17 আগস্ট তিনি কলকাতায় পরলোক গমন করেন। আলোচনা করব হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ, শ্রীপান্থের লেখা, যার আসল নাম নিখিল সরকার। এটি হচ্ছে একটি ফর্মাল এসে বা বস্তুনিষ্ঠা প্রবন্ধ। এই প্রবন্ধটি নেওয়া হয়েছে শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম ও মন এই প্রবন্ধ গ্রন্থ থেকে। এখানে প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনবে এবং বই, খাতা, পেন্সিল নিয়ে বসে পড়ো। যে সমস্ত এখান থেকে শর্ট কোশ্চেন বা লং কোশ্চেন ইত্যাদি আসে সেগুলো তোমরা দাগ দিয়ে রাখো, পড়বে, তাহলে তোমাদের খুব উপকারে লাগবে। দেখো প্রবন্ধটি শুরু হয়েছে কিভাবে, যে হারিয়ে যাওয়া কালিকলম, অর্থাৎ লেখক শ্রীপান্থ বা নিখিল সরকার তিনি ছোটোবেলায় যে সমস্ত জিনিসপত্র দিয়ে লেখালেখি করতেন সেই সমস্ত জিনিসগুলো আজকের সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে, আজকের যুগে দাঁড়িয়ে সেগুলো আর খুঁজে পাওয়া যায় না। এই কারণের জন্য লেখক শ্রীপান্থ ছোটোবেলাকার স্মৃতিচারণ করেছেন এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের মধ্য দিয়ে। এখানে দেখো প্রথমেই একটা প্রবাদ দিয়ে শুরু হয়েছে। এই প্রবন্ধটার মধ্যে অনেকগুলি প্রবাদ রয়েছে যেগুলি
যুগোপযোগী বলা যেতেও পারে। প্রথমেই দেখো একটা প্রবাদ দিয়ে শুরু হয়েছে, কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। অর্থাৎ লিখতে গেলে কালি, কলম এবং মন এই তিনটিকে সমানভাবে রাখা জরুরি বলে মনে করা হয়। কারণ তিনটে জিনিসের মধ্যে একটা জিনিসের যদি একটু কম থেকে যায় তাহলে কিন্তু আমরা কোনো কিছু জিনিস মনের মতো করে লিখতে পারি না। এই কারণের জন্য এই লাইনটিকে ব্যবহার করা হয়েছে, কালি কলম মন লেখে তিনজন। এখানে একটা শর্ট কোশ্চেন পরীক্ষায় পড়ে, কথায় বলে, কথায় কি বলে, তখন তোমাদেরকে লিখতে হবে কি, কালি কলম মন লেখে তিনজন। কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। সবাই বলেন সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারোর হাতে কলম নেই। এখান থেকে একটা শর্ট কোশ্চেন পরীক্ষায় পড়ে, আমি যেখানে কাজ করি সেটা কি, এমসিকিউ পরীক্ষায় পড়ে। তারপরে সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা। অর্থাৎ এখানে কম্পিউটারের কথা বলা হয়েছে। যে কম্পিউটারে তোমরা সকলে জানো যে মনিটর থাকে, সেই মনিটরের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ এখনকার যারা লেখকরা রয়েছেন তারা কেউই কলম ব্যবহার করেন না, সবাই প্রায় হচ্ছে কম্পিউটারের মধ্যেই লেখেন, সেই কম্পিউটারের কথাই বলা হচ্ছে। তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড, প্রত্যেকটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাও এইভাবে ছাপার জন্য তৈরি করে দেন। এখানে ওরা বলতে কাদের বলা হচ্ছে না, লেখকের সঙ্গে যে সমস্ত সহকর্মীরা অফিসে কাজ করেন সেই সমস্ত লোকেদের কথা এখানে বলা হয়েছে, বা লেখকদের কথা বলা হয়েছে, কারণ বা কর্মচারীদের কথা বলা হয়েছে, কারণ তারা সবাই কম্পিউটারে লিখে। লেখকই একমাত্র যে কলমকে ভুলতে পারেননি, তিনিই কলম দিয়ে একমাত্র লেখেন। তারপর একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। কলম, কারোর সঙ্গে কলম নেই, যদিও বা কারোর কাছে শুকনো ভোঁতামুখ কলম একখানা জোটে, তবে তাতে লিখেও আমার সুখ নেই। দায় সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের অফিস সবাই বলেন লেখালেখির অফিস। এখানে একটা কোশ্চেন পড়ে, শর্ট কোশ্চেন, যে সবাই বলেন, সবাই কি বলেন? লেখকের কারখানা। আর একটা কোশ্চেন এখান থেকে পরীক্ষায় পড়ে, বাংলায় একটা কথা চালু আছে, কথাটি কি? বাংলায় একটা কথা চলেছে, এখানে আবার একটি প্রবাদকে ব্যবহার করা ছিল যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। অর্থাৎ মুন্সি বলতে বোঝায় মুসলিমদের বিধানদাতা বা মুসলিমদের পণ্ডিতদেরকে বলা হচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, কালি এবং কলম, অর্থাৎ লিখতে পড়তে না জানলেও, কালির এবং কলমের ব্যবহার করতে না জানলেও অনেক ব্যক্তি এখন পণ্ডিত হয়ে গিয়েছে, এই অর্থে ব্যবহার করা হয়েছে। কালগুণে বুঝিবা আজ আমরাও তাই। আমরাও হয়তো আজকে সেরকম হয়ে গেছি, কারণ আমরা লেখার জন্য কলম ব্যবহার করছি। এখানে সেই অর্থে বলা হচ্ছে যে যারা শিক্ষিত ব্যক্তি তারা কিন্তু কলমের কেউ ব্যবহার ঠিকমতো করে না, অথচ যারা লিখতে পড়তে জানে না তাদের পকেটেই অনেকগুলো করে কলম থাকে। এখানে সেই অর্থে এই কথাটাকে বলা হয়েছে। এবার আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো বাংলার অজপাড়া গাঁয়ে যারা জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। অর্থাৎ লেখক ছোটোবেলায় যখন গ্রামাঞ্চলে বাস করতেন তখন গ্রামাঞ্চলের অধিকাংশ লোকেরা বা ছেলেরা লিখত বাঁশের কলম বা কঞ্চির কলমে। তাদের সেই কলম তৈরি করা থেকে শুরু করে কলমের ব্যবহার করা ইত্যাদি সমস্ত কিছুই ছিল একটি রোমাঞ্চকর ব্যাপারের মতো। এখানে সেই কথাটাকেই বলা হচ্ছে। বলছে আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন। এখান থেকে একটা শর্ট কোশ্চেন পরীক্ষায় পড়ে যে বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? তারা বলেছিলেন যে কলম শুধু সূচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে
তার জন্য মুখটা চিরে দেওয়া চাই, তবেই কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে? না লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলাপাতা। এখানে একটা শর্ট কোশ্চেন পরীক্ষা পড়ে, শৈশবে লেখকরা কিসে লিখতেন? কলাপাতাতে লিখতেন। কিভাবে লিখতেন এবার একটু বলি। যে কলাপাতাকে কেটে খাতার মতো সাইজ করে সেটাকে শুকনো করে তার উপরে কী করা হতো না দোয়াত দিয়ে লিখতেন। এখানে সেই কথাটাকেই বলা হচ্ছে। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা যেতাম, তা আমরা তাতে হোম টাস্ক করতাম। এখানে হোম টাস্ক বলতে বোঝানো হয় কি মানে বাড়ির কাজ, অর্থাৎ স্কুলে যে সমস্ত কাজগুলো করতে দিত সেই সমস্ত কাজগুলোর কথা বলা হচ্ছে। আর সেইগুলো বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে এক টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। অক্ষর জ্ঞানহীন লোকে বলে। অক্ষর জ্ঞানহীন কথার অর্থ হচ্ছে কি, যারা নিরক্ষর, পড়াশোনা জানেন না, সেই সমস্ত লোককে বলা হচ্ছে। ওর কাছে ক অক্ষর গোমাংসের সমান। এখানে একটু কথা বলে রাখি যে ক অক্ষর গোমাংস কথার অর্থ হচ্ছে কি না বিদ্যাচর্চাহীন ব্যক্তি, হিন্দুদের কাছে গোমাংস যেমন গ্রহণযোগ্য নয়, তা নিন্দনীয়, তেমনি যে ব্যক্তি লেখাপড়া বা বিদ্যাচর্চাকে অবহেলা করেন তার সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ ছিল। এখানে কোশ্চেন একটা পরীক্ষায় পড়ে যে তা আমরা কোনো ফেরার পথে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতাম, কেন পুকুরে ফেলে দিয়ে আসতো? আর আরেকটা কোশ্চেন এখান থেকে পড়ে, শর্ট কোশ্চেন, যে গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ, কেন গরুকে অক্ষর খাওয়ানো পাপ ছিল? এইগুলো। এবার হচ্ছে কি, আমরা কালি তৈরি করতাম নিজেরাই। এখানে এটা একটা বড় কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন পরীক্ষায় পড়ে। তোমরা এটা ভালো করে একটু পড়ে রাখবে যে আমরা কীভাবে কালি তৈরি করতাম। অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনরা বলতেন তিল ত্রিফলা। ত্রিফলা হচ্ছে কি বহেড়া, হরিতকি আর আমলকি। এগুলো সব থেকেই রসগুলো অত্যন্ত কষা প্রকৃতির হয়। এখানে সেটার জন্যই বলা হচ্ছে শিমুল ছালা। শিমুল গাছের ছালকে যুক্ত করে ছাগ দুগ্ধ করি মেলা। এখানে দুগ্ধে ছাগ দুগ্ধ, এখান থেকে একটা সমাস পরীক্ষায় পড়ে। ছাগ দুগ্ধ এর ব্যাসবাক্য সহ সমাস কী হবে না ছাগির দুগ্ধ। ছাগ কখনো দুধ দেয় না, ছাগির দুগ্ধ। এই জন্য এখানে এটা কী হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। ছাগ দুগ্ধে করি মেলা, লৌহপত্রে লোহাই ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মুসি। অর্থাৎ এখানে এটাও একটা প্রবাদ রূপে ব্যবহার করা হয়েছে। বলছে ভালো কালি তৈরি করতে হলে এই তাদের ব্যবস্থাপত্র। এখানে কোশ্চেনটা পরীক্ষায় পড়ে ভালো কালি তৈরির ব্যবস্থাপত্রটা কী ছিল, তখন ওই উত্তরটা লিখতে হবে যে তিল ত্রিফলা, শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহপত্রে লোহাই ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মুসি, এটা লিখতে হবে। আমরা এত কিছুর আয়োজন কোথায় পাবো? অর্থাৎ আমরা তো লেখকরা গ্রামে বাস করতো, তার জন্য এত সব কিছুর আয়োজন পেত না। বলছে আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। এটাও 5 নম্বরের কোশ্চেন। কীভাবে তারা সহজ কালি তৈরির পদ্ধতি ছিল তাদের? যে বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। সব ভালো করে মেশাবার পরে একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁক দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির দোয়াত। তখনকার সমাজ ব্যবস্থায় যেরকম ছিল মাটির দোয়াত ছিল, সেই মাটির দোয়াতের কথা বলা হচ্ছে। অর্থাৎ লেখকের লেখালেখি করার জন্য যে সমস্ত সরঞ্জামগুলি ছিল সেগুলো হচ্ছে মাটির দোয়াত, বাঁশের কলম, ঘরে তৈরি করা কালি ও কলাপাতা। বলতে গেলে তাই নিয়েই আমাদের প্রথম লেখালেখি। এত বছর পর সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। এখানে একটা শর্ট কোশ্চেন পরীক্ষায় পড়ে যে তখন মনে কষ্ট হয় বই কি, কখন লেখকের মনে কষ্ট হয়েছিল। আজকে এইটুকুই থাক, এরপর আবার আমরা আলোচনা করব।